নির্মাণ শ্রমিকরা একটি অর্ধসমাপ্ত আকাশচুম্বী অট্টালিকার উপরে দাঁড়িয়ে আছে। বাতাসে স্টিল এবং ড্রিলের শব্দ ভেসে আসছে। দুজন লোক তর্ক করছে, একজন হতাশ, অন্যজন পরাজিত। হতাশ লোকটি হলেন জন গ্যারেল, সাইড ম্যানেজার, এবং দেরি তাকে পাগল করে দিচ্ছে। কিন্তু যখন সে গাড়ি চালিয়ে চলে যায়, সাইড লেনের বিশৃঙ্খলা একটি রেডিও হোস্টের কণ্ঠে মিলিয়ে যায়, যিনি সদ্য আবিষ্কৃত আন্তঃনাক্ষত্রিক ধূমকেতুর ক্লার্ক সম্পর্কে কথা বলে। বিজ্ঞানীরা এটিকে পৃথিবীর কক্ষপথের কাছ থেকে যাওয়ার একটি জীবনের একবার দেখার মতো দৃশ্য বলছেন। তারা বলছেন এটি নিরীহ। জন নীরবে শুনছে। অতএব যখন সে একটি শান্ত শহরতলির পাড়ায় প্রবেশ করে, তখন তার মুখে একটি ভারাক্রান্ত ভাব দেখা যায়। খবরের জন্য নয়, বরং ব্যক্তিগত কিছুর জন্য। সে দরজায় ইতস্ত করে, কিন্তু অবশেষে ভিতরে প্রবেশ করে। তার স্ত্রী অ্যালেক্স ট্রেডমিলে দৌড়াচ্ছেন। তাকে অপেক্ষা করছে না, শুধু আবেগগতভাবে দূরে। তাদের ছেলে নাথানের জন্মদিন নিয়ে তাদের সংক্ষিপ্ত কথাবার্তা জোর করে বলা মনে হচ্ছে। তাদের মধ্যকার উত্তেজনা তাদের কথার চেয়ে অনেক বেশি কিছু বলে মনে হয়। নাথান তার বাবাকে দেখে উত্তেজিত হয়ে দৌড়ে আসে। অতএব পরিবেশটা কিছুটা নরম হয়। তারা তার ঘরে যায়, যেখানে ছেলেটি জনকে ধূমকেতুর একটি ছবি দেখায়। বিছানায় বাবা ও ছেলে একটি শান্ত মুহূর্ত ভাগ করে নেয়। কিন্তু নাথান, যে ডায়াবেটিক্স এবং তার ইনসুলিনের উপর নির্ভরশীল, সে রিমাইন্ডার দিয়ে রাখে এবং সেটা অনুযায়ী ইনসুলিন ব্যবহার করে। বাস্তবতা বেশিক্ষণ কোমল থাকে না। পরে তারা তিনজন একসাথে খবর দেখে। উপস্থাপকরা অবাক ক্লার্ক সম্পর্কে কথা বলে। বরফ এবং পাথরের একটি দৈত্য চলমান বস্তু, যার পিছনে শত শত খণ্ড ধেয়ে আসছে। তারা জোর দিয়ে বলে বিপজ্জনক কিছু নয়। সেই রাতে জন চুপচাপ তার জিনিসপত্র গেস্ট রুমে নিয়ে যায়। আমরা জানি সে চেষ্টা করছে, যা ইতিমধ্যে ভেঙে গেছে তা ঠিক করার চেষ্টা করছে। সকাল, আবার ধূমকেতু নিয়ে খবর। এবার ছোট ছোট খণ্ড পৃথিবীতে আঘাত হানতে পারে, কিন্তু বিজ্ঞানীরা সবাইকে আশ্বস্ত করছে যে চিন্তার কিছুই নেই। কিন্তু জীবন আশ্বাসের জন্য থেমে থাকে না। জন নাথানের পার্টির জন্য গ্রিল পরিষ্কার করার সময় অ্যালেক্স তাকে শেষ মুহূর্তের কিছু জিনিসপত্র আনতে মনে করিয়ে দেয়। সে নাথানকে সাথে নিয়ে যায়। দোকানে লোকেরা উপরের দিকে তাকায়। ধূমকেতুটা এখন দৃশ্যমান, দিনের আলোকে একটি জ্বলন্ত নক্ষত্রের মতো কেটে চলছে। অতএব সবাই যা করছিল তা থামিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর জনের ফোন বেজে ওঠে। একটি রাষ্ট্রপতির সতর্কতা, তারপরে একটি স্বয়ংক্রিয় কল। তাকে বলা হয় যে তার স্ত্রী এবং ছেলেকে জরুরি আশ্রয় স্থানে স্থানান্তরের জন্য নির্বাচিত করা হয়েছে। কিন্তু দোকানের অন্য কেউ একই সতর্কতা পায় না। তার বিভ্রান্তি ও ভয় পায়। ইতিমধ্যে বাড়িতে অ্যালেক্সন তাদের টিভিতে বাজানো একই বার্তাটি দেখতে পায়। জন নাথানকে নিয়ে দোকান থেকে দৌড়ে বেরিয়ে আসে। অতএব যখন তারা সাময়িক ট্রাক ও কার্গো প্লেনের কনভয়গুলিকে অন্যদিকে যেতে দেখে, তখন সে বুঝতে পারে যে কিছু একটা খুব ভুল হচ্ছে। বাড়িতে নাথানের পার্টির জন্য অতিথিরা ইতিমধ্যে এসে গেছে, অজ্ঞ এবং প্রফুল্ল। জন অ্যালেক্সকে এক পাশে টেনে নিয়ে জিজ্ঞাসা করে যে সে সতর্কতাটি পেয়েছিল কিনা। সে এটিকে একটি সরকারি মহড়া ভেবে উড়িয়ে দেয়, কিন্তু তার চোখ তাকে বলে যে তা নয়। তারা বসার ঘরে ফিরে আসে যখন সবাই লাইভ খবর দেখছে। ক্লার্কের একটি খণ্ড আটলান্টিক মহাসাগরে পড়ার কথা। বাচ্চারা কাউন্টডাউন শুরু করে, জলে ছিটা দেখার জন্য উদ্গ্রীব। 3, 2, 1, কিছুই না, শুধু নীরবতা। তারপর মাটি কেঁপে ওঠে, কাঁচ ঝনঝন করে। জন বাইরে পা রাখে। পাখিরা আকাশ থেকে পালাচ্ছে। অতএব প্রকৃতি জেগে উঠেছে। সে উপরের দিকে তাকায়। একটি অভিঘাত তরঙ্গ তাকে আঘাত করে, তার পথের সবকিছু সমতল করে দেয়। ভিতরে বিশৃঙ্খলা শুরু হয়। সংবাদ উপস্থাপকের কণ্ঠস্বর কাঁপছে। খণ্ডটি মহাসাগরে আঘাত করেনি, এটি ফ্লোরিডায় আঘাত করেছে। শহরটি নিশ্চিহ্ন হয়ে গেছে। বিস্ফোরণটি হাজার হাজার মাইল দূর থেকে অনুভব হচ্ছে। টিভিতে স্যাটেলাইটের ছবিতে পৃথিবীতে একটি জ্বলন্ত ক্ষত দেখা যাচ্ছে। সবাই তাকিয়ে থাকে এবং যে প্রশ্নটি কেউ করতে চায় না তা অবশেষে বেরিয়ে আসে। যদি একটি টুকরো আঘাত করে তাহলে আরও কতগুলো আসছে। জনের ফোন আবারও বেজে ওঠে। আরেকটি রাষ্ট্রপতি সতর্কতা। এবার বার্তাটি তার ফোনে এবং টিভিতে সবাই দেখার জন্য বাজানো হয়, কিন্তু ঘরের অন্য কেউ একই বার্তা পায় না। এটি ব্যক্তিগত সতর্কতাটি তাকে জানায় যে সে এবং তার নিকটতম পরিবারকে কেবল স্থানান্তরের জন্য নির্বাচিত করা হয়েছে, অন্য কেউ আসতে পারবে না। তার ফোনে একটি কোড আসে, একটি সামরিক পরিবহনে প্রবেশের অনুমতি। অতএব সারা বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের বন্ধুরা তাকিয়ে থাকে, বুঝতে পারে যে তাদের নির্বাচিত করা হয়নি। জন এবং অ্যালেক্সিন দ্রুত জিনিসপত্র গোছানোর জন্য ছুটে যায়। দ্রুত চিন্তা করার চেষ্টা করে। নাথানের জন্য ইন্স্যুরেন্স, খাবার, জল, তাদের যা যা লাগতে পারে সবকিছু।
নাথান তার দাদার কথা জিজ্ঞেস করে, কিন্তু অ্যালেক্সন প্রায় শুনতেই পায় না। সে খবর শুনছে, উপস্থাপকদের কণ্ঠস্বর কাঁপছে যখন তারা রিপোর্ট করে যে বিশ্বের কিছু অংশ আকাশ আক্ষরিক অর্থে জ্বলছে। যখন তারা ডাইভ ওয়েবে থেকে বেরিয়ে আসে তখন তাদের বন্ধুরা গাড়ির চারপাশে ভিড় করে, উত্তরের জন্য মরিয়া। একজন চিৎকার করে বলে যে খবরে বলা হয়েছে প্ল্যানেট কিলার নামক একটি বিশাল খণ্ড 2 দিনের মধ্যে পৃথিবীতে আঘাত হানবে। অতএব জন জানে যে আর সময় নেই। একজন প্রতিবেশী এগিয়ে আসে, তাকে তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। সে সাহায্য করতে চায় কিন্তু সে পারে না। নিয়ম পরিষ্কার, শুধু তালিকায় থাকা ব্যক্তিরাই যেতে পারবে। তারা গাড়ি চালিয়ে চলে যায়। তার এবং অ্যালেক্সের মধ্যে তর্ক বেরিয়ে আসে, অপরাধবোধ বনাম বেঁচে থাকা। এমনকি যদি তারা তাকে নিয়েও যেত, তাকে ঘাঁটিতে ফিরিয়ে দেওয়া হতো। কিন্তু বাইরে সভ্যতা ইতিমধ্যে ভেঙে পড়েছে। দোকানপাট লুট হচ্ছে, অ্যালার্ম বাজছে, দূরে ধোঁয়া। তারা যানজটের একটি দেওয়ালে ধাক্কা খায়। হাজার হাজার গাড়ি হাইওয়েতে আটকা পড়েছে। অতএব জন রাস্তা থেকে নেমে একটি পাশের রাস্তা ধরে চলে। যখন রেডিও গ্রহজুড়ে একাধিক আঘাতের খবর দিচ্ছে, কিছু শহর নিশ্চিহ্ন হয়ে গেছে, অন্যগুলো পরবর্তীতে হতে পারে। বিজ্ঞানীরা এখন বিলুপ্ত স্তরের ঘটনা শব্দটি ফিসফিস করে বলছে। তারা সমস্ত সৈন্যদের দ্বারা বেড দিয়ে ঘেরা এবং সুরক্ষিত বিমান ঘাঁটিতে পৌঁছায়। গেটের বিপরীতে ভিড় জমেছে, ভিতরে প্রবেশের জন্য চিৎকার করছে। জন তার কোড দেখায়। অতএব সৈন্যরা একটি স্ক্যানার করে এবং পরিবারটিকে ভিতরে প্রবেশের জন্য ইশারা করে। ভিতরে বিশৃঙ্খলা চলতেই থাকে। তাদের শনাক্তকরণের জন্য রিস্ট ব্যান্ড দেওয়া হয় এবং সমস্ত লাগেজ একটি ব্যাগে কমিয়ে আনতে বলা হয়। কিন্তু যখন জন তাদের জিনিসপত্র পরীক্ষা করে তখন ইনসুলিনটি হারিয়ে গেছে। সে দৌড়ে গাড়িতে ফিরে যায়। অতএব অ্যালেক্সন অফিসারদের পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে নাথানের ডায়াবেটিসের কথা উল্লেখ করে। সে একটি বিবরণ সবকিছু বদলে দেয়। অফিসারদের সুর বদলে যায়। দীর্ঘস্থায়ী অসুস্থতাযুক্ত কাউকে অনুমতি দেওয়া হয় না। তাদের আশ্রয় দেওয়া খুব ঝুঁকিপূর্ণ। অ্যালেক্সন অনুনয় করে, কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত। তাকে এবং নাথানকে ঘাঁটি থেকে বের করে দেওয়া হয়। ইতিমধ্যে জন ইন্স্যুরেন্স নিয়ে ফিরে আসে। কি ঘটেছে সে সম্পর্কে সে কিছুই জানে না। সে বিমানের দিকে ছুটে যায়, তাদের জন্য চিৎকার করে, কিন্তু ভিড়ের শব্দ সবকিছু ছাপিয়ে যায়। সে একটি পরিবহনে উঠে যা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই অ্যালেক্সনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। একজন যাত্রী ইন্স্যুরেন্সটি দেখে এবং চুপচাপ তাকে বলে এই ধরনের অসুস্থতাযুক্ত লোকদের অনুমতি নেই। অতএব জন বুঝতে পারে কি ঘটেছে। আতঙ্ক তাকে গ্রাস করে। সে বিমান থেকে নামার দাবি জানায়, কিন্তু তার আগেই বিশৃঙ্খলা শুরু হয়। গেটগুলো ভেঙে দেওয়া হয়েছে। বেসামরিক লোকেরা ঘাঁটিতে ঝড় তুলেছে। গুলির শব্দ শোনা যায়। তারপর একটি স্ফুলিঙ্গ, একটি বিমানের জ্বালানি লিক হয়েছে। জন সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য চিৎকার করে। অতএব সে কভারের জন্য দৌড়ে যায়। বিমানটি বিস্ফোরিত হয়। রানওয়ে জুড়ে বিস্ফোরণের একটি শৃঙ্খল শুরু হয়। ধোঁয়া, চিৎকার, গুলি। যখন ধোঁয়া পরিষ্কার হয় তখন জন জানতে পারে যে অ্যালেক্সন এবং নাথানকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অতএব সে জ্বলন্ত ঘাটির মধ্য দিয়ে দৌড়ে তাদের খুঁজে বের করার জন্য মরিয়া হয়। বাইরে সে তাদের গাড়ি খুঁজে পায় না, শুধু একটি বার্তা রেখে গেছে। অ্যালেক্সন নাথানকে তার বাবার বাড়িতে নিয়ে যাচ্ছে। কিন্তু নাথানের ইন্স্যুরেন্সের মাত্রা ইতিমধ্যে কমে আসছে। রাস্তায় অ্যালেক্সন একটি ফার্মেসিতে থামে। সে নাথানের ডায়াবেটিস মাত্রা পরীক্ষা করে, যা বিপজ্জনকভাবে কম। অতএব সে অন্ধকার লুট হওয়া ফার্মেসিগুলোতে ইন্স্যুরেন্সের জন্য অনুসন্ধান করে। তার কাঁপানো হাত স্থির রাখার চেষ্টা করে। বাইরে যখন পৃথিবী ভেঙে পড়েছে তখন বিশৃঙ্খলা শুরু হয়। একটি দল ফার্মেসিতে বিশৃঙ্খলা করে, কোনো সতর্কতা ছাড়াই গুলি চালায়। আইলগুলিতে চিৎকার প্রতিধ্বনিত হয় যখন বুলেটগুলি তাকগুলির মধ্য দিয়ে ছিঁড়ে যায়। অ্যালেক্সন নাথানকে ধরে দৌড়ে পালায়। পথে বেঁচে থাকা প্রবৃত্তিতে পরিণত হয়। সে পিছনের দরজা দিয়ে বাইরে ধোঁয়া এবং বিভ্রান্তির মধ্যে বেরিয়ে আসে। তারা একটি পাশ দিয়ে যাওয়া গাড়িকে থামানোর ব্যবস্থা করে। একটি দম্পতি উত্তরে যাচ্ছে। তাদের একটি যাত্রার জন্য লিফট দিতে ইচ্ছুক আপাতত, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই কিছু একটা গোলমাল মনে হয়। তাদের চোখ তার রিস্টব্যান্ডের উপর বেশিক্ষণ থাকে, সেই একই রিস্টব্যান্ড যা সুরক্ষার প্রবেশের অনুমতি দেয়। কথোপকথন উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রশ্নগুলি দাবিতে পরিণত হয়। কিছুক্ষণ পরে গাড়িটি ঝাঁকুনি দিয়ে থেমে যায়। অতএব অ্যালেক্সনকে হাইওয়ের ওপর ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তার রিস্টব্যান্ডটি তার হাত থেকে ছিঁড়ে নেওয়া হয়। দম্পতিটি নাথানকে ভিতরে নিয়ে দ্রুত গতিতে চলে যায়, তাকে রাস্তার পাশে একা, অসহায়, রক্তাক্ত এবং মরিয়া অবস্থায় রেখে। ইতিমধ্যে জনের ভাগ্য ফেরে। সে একটি সাপ্লাই ট্রাকে ভরা একদল লোকের সাথে উত্তরের একটি যাত্রা পায়। তাদের মধ্যে একজন কলিন ব্যাখ্যা করে যে তারা কানাডায় যাচ্ছে, যেখানে একজন পাইলট শেষ সক্রিয় আশ্রয় কেন্দ্রগুলিতে লোককে পাঠাচ্ছে। শোনা যাচ্ছে বাংকারগুলি গ্রিনল্যান্ডে অবস্থিত। অতএব জন মনোযোগ দিয়ে শুনে
আশায় আবার জ্বলে ওঠে। কলিন তাকে তার পরিবারকে খুঁজে বের করে সেখানে তাদের সাথে দেখা করতে বলে, কিন্তু ট্রাকের অন্য একজন লোক জনকে বরং তার রিস্টব্যান্ডকে দেখে। লোভ হিংস্রতায় পরিণত হয়। লোকটি জনকে এটি তার কাছে দেওয়ার জন্য বলে। জন অস্বীকার করে। পথে চলন্ত ট্রাকে একটি নৃশংস লড়াই শুরু হয়। সংগ্রামটি মারাত্মক হয়ে ওঠে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ট্রাকটি উল্টে যায়, দুমড়ে মুচড়ে যায়, দেহগুলো ছিটকে পড়ে। জন ধ্বংসাবশেষ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে, আহত এবং রক্তাক্ত। যে লোকটি তাকে আক্রমণ করেছিল সে মৃত পড়ে আছে। কলিনও বাঁচতে পারেনি। রাস্তায় ফিরে অ্যালিকসন অবশেষে কাছাকাছি সামরিক ঘাঁটির দিকে যাওয়ায় অন্য একটি দলের দ্বারা আবার তুলে নেওয়া হয়। অতএব সে এই আশায় আঁকড়ে থাকে যে নাথান হয়তো সেখানে থাকতে পারে। সেদিকে গাড়ি চলছিল। নাথান এখন তাদের সাথে আছে। যখন তারা ঘাঁটিতে পৌঁছায়, যখন সৈন্যরা প্রত্যেকে রিস্টব্যান্ড পরীক্ষা করে, তখন ছেলেটি বলে ওঠে, তারা আমার বাবা মা নয়। অতএব সৈন্যরা অবিলম্বে তাদের আটক করে এবং নাথানকে নিরাপত্তার জন্য ভিতরে নিয়ে যায়। কয়েক ঘন্টা পরে অ্যালিকসন একটি ঘাঁটিতে পৌঁছায়। সে এক তাঁবু থেকে অন্য তাঁবুতে চিকিৎসা ইউনিট কমান্ডার পোস্টে উন্মুক্তের মতো অনুসন্ধান করে, যতক্ষণ না সে অবশেষে নাথানকে খুঁজে পায়। স্বস্তি তার ক্লান্তি দূর করে দেয় যখন সে জানতে পারে যে তার চিকিৎসা করা হয়েছে এবং ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে। নার্স সাহায্য করার প্রস্তাব দেয়। অতএব সে অ্যালিকসন এবং নাথানকে তার বাবার শহরের দিকে যাওয়ার একটি পরিবহনে রাখার ব্যবস্থা করে। যাওয়ার আগে তারা চিকিৎসা সরবরাহ পুনরায় পূরণ করার প্রতিশ্রুতি দেয়। ইতিমধ্যে জন জল এবং খাবারের জন্য একটি নির্জন বাড়িতে প্রবেশ করে। সে একটি টিভি চালু করে, জরুরি সম্প্রচার। এটি নিশ্চিত করে প্রধান আঘাতটি 24 ঘন্টারও কম সময়ের মধ্যে আঘাত আনবে। অতএব সে কোনো সময় নষ্ট না করে সে বাড়িতে গাড়ি চাবি খুঁজে পায় এবং ভাঙ্গা হাইওয়ে এবং ধোঁয়া ভরা আকাশের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে সোজা অ্যালেক্সের বাবার বাড়িতে যায়। যখন সে পৌঁছায় তখন বৃদ্ধ লোকটি শান্তভাবে তার বন্ধুদের সাথে তাস খেলছে। শেষের আগের অস্বাভাবিকতার শেষ রাত। জন অ্যালিকসনের কথা জিজ্ঞেস করে। তাদের মধ্যে শত্রুতা এখনো রয়েছে, কিন্তু পরিস্থিতি এমন শত্রুতার জন্য কোনো জায়গা রাখে না। অতএব তারা তাদের মতপার্থক্য একপাশে সরিয়ে রাখে। ধূমকেতু আসছে এবং এখন একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যালেকসন এবং নাথানকে আঘাত করার আগেই তাদের খুঁজে বের করা। ইতিমধ্যে অ্যালেকসন এবং নাথান একটি গ্যাস স্টেশনে থামে এবং বাড়িতে ফোন করতে সক্ষম হয়। অতএব জন এবং তার বাবা অবিলম্বে বেরিয়ে যায়, অন্য কোনো আঘাতের আগে তাদের কাছে পৌঁছানোর জন্য মরিয়া। যখন পরিবারটি অবশেষে পুনরায় মিলিত হয় তখন স্বস্তির বিশৃঙ্খলা জায়গা নেই। এক মুহূর্তের জন্য বাড়ির ভেতরের জন নিশ্চিত করে যে গ্রিনল্যান্ডের আশ্রয় কেন্দ্রের সম্পর্কে তথ্যটি আসল। অতএব সে অ্যালিকসনকে বোঝায় যে তাদের একসাথে সুযোগ হলো উত্তরে কানাডার দিকে যাওয়া, যেদিকে বিমানগুলি এখনো উড়ে যাচ্ছে। তারা দ্রুত প্যাক করে সামনের সম্ভাবনার যাত্রার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু অ্যালেকসনের বাবা যেতে অস্বীকার করে। সে পিছনে থাকার সাথে শান্তি স্থাপন করেছে। হঠাৎ ধূমকেতুর একটি বিশাল খণ্ড দিগন্তে আশ্রে পড়ে। বিস্ফোরণটি জানালাগুলিকে কাঁপিয়ে দেয়। অভিঘাত তরঙ্গটি দূরত্ব জুড়ে ছড়িয়ে পড়ে। অতএব তাদের আর তর্ক করার সময় নেই। তারা বিদায় জানায়। অ্যালিকসনের বাবা জনকে একটি বন্দুক দেয়। পরিবারটি চলে যাওয়ার আগে বিশ্বাসের শেষ অঙ্গভঙ্গি। রাস্তায় জন অ্যালিকসন অবশেষে পুনরায় নিজেদের উপর আস্থা স্থাপন করে। বিপর্যয় সবকিছু ছিনিয়ে নিয়েছে, কেবল ভালোবাসা এবং বেঁচে থাকা বাকি আছে। তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে তারা যাই হোক না কেন এটি করে দেখাবে। কিন্তু সামনে রাস্তাটি বিশৃঙ্খল। একটি অবরোধ তাদের যাত্রাপথ থামিয়ে দেয় এবং আকাশ থেকে আগুন বৃষ্টি শুরু হয়। ধূমকেতুর খণ্ডগুলি চারিদিকে আশ্রে পড়ে। গাড়ি বিস্ফোরিত হয়। লোকেরা আশ্রয়ের জন্য দৌড়ে পালায়। অ্যালিকসন পিছনে ছিটে নাথানকে রক্ষা করে যখন জন যে কোনো ধরনের আশ্রয়ের সন্ধান করে। তারা একটি সেতুর কাছে পৌঁছায় যেখানে বেঁচে থাকা ব্যক্তিরা কংক্রিটের নিচে জড়ো হয়েছে। কিন্তু যখন জন একটি জ্বলন্ত গাড়িকে আটকে পড়া একজন লোককে দেখে তখন সে সাহায্য করার জন্য দৌড়ে বেরিয়ে যায়, কারণ একটি জীবন বাঁচানো এখন গুরুত্বপূর্ণ। এমনকি এখনও সেই রাতে আগুন তাদের পিছনে ফেলে। তারা কানাডায় প্রবেশ করে। রেডিওতে খড়খড় শব্দ হয়। বিশ্বব্যাপী সম্প্রচার সবচেয়ে খারাপ খবরটি নিশ্চিত করে। প্রধান ঘাঁটিটি পৃথিবীর সমস্ত জীবনের 75%-রও বেশি ধ্বংস করবে। অতএব সময় ফুরিয়ে আসছে যখন তারা তুষারময় মাঠের মধ্য দিয়ে গাড়ি চালায়। তারা বিমানগুলিকে উঠতে দেখে। একটি ছোট বিমান এখনো রানওয়েতে রয়েছে। এর ইঞ্জিনগুলি এখনো চালু অবস্থায় আছে। জন গতি বাড়ায় এবং এর পথ অবরোধ করে। পাইলটকে থামতে বাধ্য করে। পাইলট ইতস্ত করে। সে ইতিমধ্যে অতিরিক্ত বোঝায় নিয়েছে, কিন্তু জনের মরিয়া ভাব তাকে জিততে দেয়। অতএব বিমানে উঠে ইঞ্জিনগুলি তাদের ধূসর আকাশে তুলে নেয়। জন একটি স্বপ্নে ভেসে যায়।
তাদের পুরনো জীবনের স্মৃতি, সবকিছু ভেঙে পড়ার আগের শান্ত অবস্থা। যখন সে জেগে ওঠে তখন বিমানটি গ্রিনল্যান্ডের উপর নামছে, মানবতার শেষ আশ্রয়স্থল। এক মুহূর্তের জন্য পৃথিবী ঠান্ডা, খালি কিন্তু নিরাপদ দেখায়, কিন্তু তাদের আকাশ ঝলসে ওঠে। একটি বিশাল খণ্ড নিচের মহাসাগরে আশ্রে পড়ে, একটি উঁচু অভিঘাত তরঙ্গ পাঠায় যা বাতাসের মধ্য দিয়ে ছিঁড়ে যায়। বিমানটি ঝাঁকুনি দেয়, উভয় ইঞ্জিন বিকল হয়ে যায়। পথে পাইলট তাদের নিচে নামিয়ে আনে, বিমান নিয়ন্ত্রণের জন্য লড়াই করে। তারা হিমবাহের উপর বিধ্বস্ত হয়, বরফ এবং ধ্বংসাবশেষের উপর দিয়ে স্লাইড করে যতক্ষণ না বিমানের লম্বা দেহটা ভেঙে যায়। পাইলটরা আটকা পড়েছে এবং মারা যাচ্ছে, কিন্তু জন তাদের বাঁচাতে পারে না। সে দূরে একটি সামরিক বিমানকে অবতরণ করতে দেখে, অতএব সে বেঁচে থাকা ব্যক্তিদের বরফের উপর দিয়ে সেদিকে নিয়ে যায়। সৈন্যরা তাদের ট্রাকে বোঝাই করে এবং ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে দ্রুত নিয়ে যায়। যখন তারা গভীরে নামে তখন অ্যালার্ম প্রতিধ্বনিত হয়। প্ল্যানেট কিলার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। কয়েক মিনিটের মধ্যেই আঘাত, দরজা সজোরে বন্ধ হয়ে যায়, দেওয়ালগুলো কেঁপে ওঠে। জন, অ্যালেক্স এবং নাথানকে কাছে টেনে নেয়। তারপর নীরবতা, একটি স্মৃতির ঝলক, সূর্যালোক, হাসি। তাদের পুরনো বাড়ি, নাথানের জন্মদিন, সবকিছু সাদা হয়ে যাওয়ার আগে। 9 মাস পরে পৃথিবীর নীরব, শহরগুলো ছাই, পাহাড়গুলো ছিঁড়ে গেছে, বাতাস এখনো ধূসর ঘন। কিন্তু হঠাৎ একটি রেডিও আবার জীবন্ত হয়ে ওঠে। স্থিরতার ভেতর দিয়ে একটি কণ্ঠস্বর ভেসে আসে। বিকিরণের মাত্রা পরিষ্কার, বেঁচে থাকা ব্যক্তিদের নিশ্চিত করা হচ্ছে। অতএব বাংকারের দরজাগুলো খড়খড় করে খুলে জন, অ্যালেক্স এবং নাথান একটি নতুন বিশ্বের ঠান্ডা আলোতে পা রাখে। ভূমিটি ভাঙ্গা কিন্তু জীবন্ত। একটি পাখি মাথার উপর দিয়ে উড়ে যায়, ভঙ্গুর, বিদ্রোহী, একটি চিহ্ন যে জীবন ফিরে এসেছে। যখন পৃথিবী সূর্যের নিচে ঘোরে তখন প্রতিটি মহাদেশ থেকে রেডিও সংকেত প্রতিধ্বনিত হয়, মানবতা বেঁচে গেছে। এবং এর সাথে গল্পটি শেষ হয়, ধ্বংসের মধ্য দিয়ে নয়, পুনর্জীবনের মধ্য দিয়ে। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।